ফসল ধরা দৃষ্টি। নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা। আমাদের কৃষি ও কৃষ্টি। মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ করে বিভিন্ন মৌসুমে উৎপাদিত মৌসুমী ফলগুলো, আর তার মধ্যে তরমুজ অন্যতম। বাংলাদেশের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয় বরগুনা জেলায়। দর্শক, আজ আমরা এসেছি বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ক্ষেতটা কি আপনার? জি। একটা তরমুজ দেখছিলেন, জি। একটু দেখি এটা কি কাটার উপযুক্ত হয়েছে? হ্যাঁ, উপযুক্ত হয়েছে। আমাকে কি একটু কেটে দেখাবেন? আমরা ঢাকা শহরে যে তরমুজগুলো খাই আর হচ্ছে একেবারে ক্ষেত থেকে ছেঁড়া তরমুজ, আমি একটু দেখতে চাই এটার ভেতরটা কেমন। একটু কাটেন। এটা এটা একটু পরিপক্ক হয়েছে। হ্যাঁ, অনেক। ওজনটা কত কেজি? ওজন 10 থেকে 15 কেজি। 15 কেজি। জি। এটা এখন বিক্রি করলে কত বিক্রি করতে পারবেন? 40 থেকে 50 টাকা। এত বড় তরমুজটা আপনি এত কমে? জি। মানে আমরা ঢাকা কিন্তু এগুলো অনেক দামি কিনে থাকি, যে প্রায় 300 টাকার মতো এই তরমুজটা কিনতে। ওয়াও, অনেক চমৎকার রং। জি, খাবেন একটু? হ্যাঁ, একটু খেয়ে দেখতে চাই, কারণ আচ্ছা আমি একেবারে গাছ থেকে গাছ পাকা তরমুজ আর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঢাকায় আমাদের বরিশালের তরমুজ বিখ্যাত তরমুজ। আচ্ছা আচ্ছা। এটা হলো বিগ ফ্যামিলি তরমুজ। এর নাম হলো বিগ ফ্যামিলি। বিগ ফ্যামিলি, এই নামটা কেন? এটা বিগ ফ্যামিলি বড় বড় হয়, বিগ ফ্যামিলি মানে বড়। চমৎকার। আমরা ঢাকার বাজারে যে তরমুজটা কিনে খাই সেটা তো আসলে আপনাদের এখান থেকে যায়, অনেক দিন সময় লেগে যায়। আর ওইটার টেস্ট এবং এটার টেস্ট সম্পূর্ণ আলাদা। জি। আমি যেদিকেই তাকাচ্ছি শুধু তরমুজ আর তরমুজ দেখতে পাচ্ছি। এখানে আপনার কত একর জমি? এখানে 5 একর, আরো এক জায়গায় 5 একর আছে। আমার 10 একর জমি আমি চাষ করছি। তরমুজটা কিভাবে চাষ করেন সেটা যদি আমাকে একটু বিস্তারিত বলতেন। চাষ করিল ডিসেম্বরের মাসের আমাদের যে আমন ধান কাটা শেষ হলে তারপর জমিটা একটু শুকাইতে হয়। আচ্ছা। তারপর আমরা ওই জমি আর কি পুরো চাষ দিয়ে 2-3টা চাষ দিয়ে জমিটা আবাদের জন্য রেডি করি। আচ্ছা। রেডি করার পরে তারপর আমরা মাদা তৈরি করি। আচ্ছা, মাদার তো একটা নিশ্চয় একটা নির্দিষ্ট দূরত্ব থাকে একটা মাদা থেকে আরেকটা। একটা থেকে আমাদের একটা থেকে দূরত্ব 2 ফিট 3 ফিট। ঠিক আছে। আর পাশে 12 ফিটের মতো লাগে এক একটা ই করতে, এক ড্রেন থেকে আরেক ড্রেন। এই মাদা তৈরি করার পর আপনারা কি মাদাতে বীজ বপন করেন নাকি চারা? আমাদের এখানে সমস্যা হলো কি, আমাদের এখানে পানির সমস্যা। মানে পানিটা শুকাইতে দেরি করে, এই জন্য আমরা 1 মাস আগে আমরা পলিথিনে চারাটা রোপণ করে রাখি। আর সম্পূর্ণ নতুন একটা পদ্ধতির কথা আপনি আমাকে বললেন। আমরা অন্যান্য জায়গায় যেটা দেখেছি এবং শুনেছি যে ওনারা মাদাতে সরাসরি বীজ বপন করেন, তো আপনি সেটা না করে হচ্ছে পলিথিনে আপনি চারা উৎপাদন করছেন। তো এই চিন্তাটা আপনার মাথায় কোত্থেকে আসলো বা এই পরামর্শটা আপনি কোত্থেকে পেয়েছেন? আসলে আমাদের মাদা আগে আমরা এই পদ্ধতি চাষ করতাম। এখন আমাদের প্রাকৃতিকের কারণে দেখা গেছে আমাদের চারাটা রোপণ একটু আগে করলে আমরা ফলনটা আগে পাই। এই চিন্তা করে আমরা আসলে বিভিন্ন সময় ট্রেনিংও দেয় আমাদের কিছু উপসহকারী আসে, এবং তাদের কাছ থেকে অথবা আমরা বিভিন্ন পেপারের মাধ্যমে বা ওই অনলাইনের মাধ্যমে আমরা এগুলো আসলে দেখি যে এগুলো তাড়াতাড়ি ফলন আসার জন্য। তার মানে আপনারা প্রশিক্ষণের পাশাপাশি তথ্য প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছেন? আমরা ওইটাও আমরা কাজে লাগাইছি। ইউটিউবের মাধ্যমে আমরা সার্চ দিয়ে এগুলো দেখি, বিভিন্ন দেখে আমরা আসলে আর কি এটার উপরে ই করছি। 1 মাস আগে আমাদের ফলনটা আসে।
তো এই একটা চারা যখন আপনি লাগান তখন থেকে ফলন আসতে কতদিন সময়টা লাগে? আমাদের চারা লাগানোর পরে যদি পরিচর্যা আমরা ভালো করি তাহলে আমাদের 90 দিনের ভিতরে আমাদের তরমুজটা চলে আসে। আচ্ছা, আমার একটা চিন্তা যেটা মাথায় আসছে, আমি অন্য জায়গায় যেটা দেখেছি যে সেটা হচ্ছে তারা হচ্ছে এই যে তরমুজগুলো যখন বড় হয় এটাকে ঠিক রাখার জন্য নিচে কিন্তু আপনার ধান গাছ, শুকনো ধান গাছ বা খড় দিয়ে রাখে। তা আপনারা নিচে কিছু দেন না, এতে করে কি তরমুজের ক্ষতি হয় না? এটা ক্ষতি হয়, তরমুজ পচে যায়। কিছু কিছু যেখানে পানি থাকে তখন ওখানে মানে তরমুজটা পচে যায়। এজন্য আমরা বৃষ্টি আসলে আমরা পানিটা পরিষ্কার করে পানিটা সরানোর ব্যবস্থা করি। আর আমরা ওই খড় দেওয়ার পর আমাদের তো ব্যাপক জায়গা, এটা খড় দেওয়া একটা ব্যয়বহুল। আমি আপনার এই তরমুজ গাছে এখনো ফুল দেখতে পাচ্ছি, এই ফুল থেকে কি এখনো তরমুজ হবে? এই ফুল থেকে এখন তরমুজ হবে না। আচ্ছা, এটা সময় আছে। যখন মানে আমার চারা লাগানোর 1 মাস পরে বা 40 দিন পরে এটা ফুলটা আসে। তখন পরাগায়নটা আপনারা কিভাবে করেন? আমরা দুইটা, আমাদের এই যে ফুলটা আছে না, আর একটা গাছের এই ফুলটা নিয়ে পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুল, ফুলের সাথে স্ত্রী ফুল এরকম আমরা এটা ভিতরে একটা আছে। আচ্ছা, এটার সাথে এটা মানে আমাদের করতে পরাগায়ন করতে হয় যেভাবে। এটা কি প্রত্যেকটা ফুল আপনারা নিজেরা হেঁটে হেঁটে হাতে? এটা করলে মানে ফলনটা বৃদ্ধি পায় এবং ফলনটা বড় হয়। এই তরমুজ চাষ করতে গিয়ে তো আপনাদের নিশ্চয় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা সম্মুখীন হতে হবে, আমাদের প্রাকৃতিক সমস্যাই বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। বৃষ্টি হওয়ার কারণে খালগুলো ভরাট হয়ে গেছে, পানি আমরা সময় মতো পাই না। আবার পানি যখন আমাদের বের করা দরকার তখন আমরা সঠিকভাবে পানি মানে সঠিক সময় পানিটা বের করতে পারি না। আমরা আরও তরমুজ চাষির সাথে কথা বলবো, আপনাদের সমস্যাগুলো আমরা জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এসে তরমুজ চাষের সমস্যা এবং সম্ভাবনা জানবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আমরা বিরতির আগে তরমুজ খেতেছিলাম। আমরা জানি যে বরগুনা জেলায় প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয় এবং তরমুজের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য রবি শস্য চাষ হয়। আপনি তো তরমুজ খেতে যেহেতু দাঁড়িয়ে আছেন, আপনি একজন তরমুজ চাষি। তো তরমুজের আগে বা পরে আপনার এই জমিতে আপনি আর কি কি চাষ করতেন? তরমুজের আগে আমন চাষ হয়েছে। আচ্ছা, আমন চাষের পরে তরমুজ, এরপরে আবার পুরো চাষ শুরু হবে, তারপরে আবার আমন চাষ। তো এই বছর আমরা আসলে যেটা দেখি যে সারা বাংলাদেশেই কিন্তু ঝড় বৃষ্টিটা অনেক তাড়াতাড়ি হয়েছে, যেটা নিশ্চয়ই আপনাদের এই ফসলগুলোর জন্য বা তরমুজের জন্য ক্ষতিকর। এবছর এই বর্ষায় তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। এই গাছগুলো দেখুন শুকিয়ে গেছে, এটা কিন্তু বর্ষার পানি জমার কারণে। মেনলি আমাদের এই এলাকায় পানি নিষ্কাশনের ভালো কোনো ব্যবস্থা নাই। আমাদের এই এরিয়া, এই হলদি ইউনিয়ন, অবদার ভেরিবাদ দ্বারা বেষ্টিত। অনেক আগে এই অবদায় পানি নিষ্কাশনের জন্য এবং জোয়ারের পানি প্রবাহিত করার জন্য সুলেজ এবং ইনলেট পাইপ কালভার্ট স্থাপন করা হয়েছিল। বিগত শিডোরে অনেকগুলো ইনলেট পাইপ কালভার্ট ধ্বংস হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ওই ভেরিবাদ ক্লোজ করে দিয়েছে, পানি ওঠানামার কোনো ব্যবস্থা করে নাই। যার ফলে বর্ষার মৌসুমে আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং শুষ্ক মৌসুমে নদীর পানি ভিতরের খালগুলোতে প্রবাহিত হয় না, যার জন্য এই যে দেখছেন বিলের কোথাও কোনো পানি নেই, খালগুলো সব শুকিয়ে গেছে। এই যে এত সমস্যা আপনাদের, তো আপনারা সেচটা কিভাবে দেন? আমরা সেচ দেই অনেক দূরের, এই যে খাল আছে এখান থেকে পানি আনতে হয়, তারপর অনেকের পুকুর থেকে পানি এনে এই তরমুজ চাষ করতে হয়। এই তরমুজ চাষ করতে কিন্তু ব্যাপক পানির প্রয়োজন, পানি ছাড়া এই ফসলটা হয় না। যদি আমাদের পানির সমস্যা না থাকতো তাহলে এই বিলে কোনো জায়গা ফাঁকা থাকতো না। আচ্ছা, এই যে আপনি এই মাত্র যেটা বললেন যে তরমুজের প্রচুর সেচের প্রয়োজন, আবার তার আগে বলেছেন বৃষ্টির জন্য ক্ষতি হচ্ছে, ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। মূল বিষয়টা হলো কি, বর্ষার মৌসুমে আমরা প্লাবিত হয়ে যাই, আমাদের বীজতলা পানিতে প্লাবিত থাকে, বীজ নষ্ট হয়ে যায়। আর শুষ্ক মৌসুমে আমাদের সমস্যা, আমরা পানি পাই না, আমাদের বিলের খালগুলো শুকিয়ে চৌচির হয়ে যায়।
আচ্ছা, এই যে সামনে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে একটু পর পর আপনারা যেটা করে দিয়েছেন, তো এটা দিয়ে তো নিশ্চয়ই পানিগুলো নিষ্কাশন হয়ে যায়। এটা দিয়ে নিষ্কাশন হয় না, এটা দিয়ে ওই যে খাল দেখছেন, হ্যাঁ, ওখানে লুজ পাইপ দিয়ে পানি ওই কর্নারে দেয়। আচ্ছা। সেখান থেকে এই ড্রেনগুলো দিয়ে খেতে সব জায়গায় পানি ও, ছড়াই। তো এই পানি সেচটা আপনারা কতদিন পর পর দিয়ে থাকেন? এটা প্রতি সপ্তাহে একবার পানি দিতে হয়। তো এই যে পানিটা আপনারা সেচ দেন, এটার কি পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে? পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই। আমরা বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি, এবং যেটা আমরা জানি যে 10 মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ। তো এই যে বিস্তীর্ণ এলাকা, অনেক কৃষকের জমি এখানে রয়েছে, তা আপনারা সবাই মিলে কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন এখানে পানি নিষ্কাশনের বা সেচের ব্যবস্থা করার জন্য? মূলত আমাদের এই এলাকা কিন্তু শিল্প এরিয়া না, আমাদের এই এলাকার অধিকাংশ মানুষ কৃষক। হ্যাঁ, আর বিভিন্ন সময় কৃষিকাজে এরা লস দিচ্ছে। আচ্ছা লস দিতে দিতে আজকে কিন্তু অনেক কৃষক তার পেশা পরিবর্তন করছে। আচ্ছা আজকে কৃষিকাজ ছেড়ে দিয়ে তারা অন্য পেশায় চলে গেছে, শ্রমিক মজুরি পরিণত হয়ে গেছে। আমাদের এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে এখনো স্বাবলম্বী হইতে পারে নাই। আচ্ছা। আপনি যে প্রশ্ন করছেন যে আমাদের নিজেদের টাকায় বা নিজেদের অর্থায়নে এক একটা খাল খনন করতে অনেক টাকা প্রয়োজন, এগুলো গরিব কৃষকদের দ্বারা সম্ভব না। সরকারের সহযোগিতা ছাড়া এই সমস্যার সমাধান করা কৃষকের পক্ষে সম্ভব না। আপনারা সবাই মিলে কি কখনো স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, ওনাদের কাছে কি কখনো আবেদন করেছেন? অবশ্যই আমরা আমাদের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয়ের সাথে আলাপ করছি, আচ্ছা। কিন্তু তারা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের কাজগুলো বাস্তবায়ন হয়নি। আমাদের এই এলাকার কৃষকের সমস্যার সমাধান হয়নি। আপনাদের মাধ্যমে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাইতে চাই, আমাদের এই সমস্যাগুলো যাতে অচিরেই সমাধান করা হয়। এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আপনারা কৃষিকাজ করছেন, এই যে তরমুজ চাষ করছেন, তো এই তরমুজ চাষে আপনাদের কীরকম লাভ লস হচ্ছে বা বেচা কিনাটা কেমন হচ্ছে? তরমুজ চাষ মূলত লাভজনক একটা চাষ, এটা লাভ হয়, কিন্তু এবছর আমাদের কৃষকরা ভালো লাভবান হতে পারে নাই। কেন লাভবান হতে পারেননি? এবছর প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আরেকটা হলো, এখন এই তরমুজটা কিন্তু ঢাকা সহ দেশের উত্তর এলাকায় নিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর ওই পাইকার কম আসছে, যার জন্য ন্যায্য মূল্য পাইতেছে না। দর্শক, আমরা এই চাষির কাছ থেকে শুনছিলাম যে তরমুজ চাষ করছে তারা নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও, কিন্তু এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে আমাদের এই চাষিরা তরমুজ উৎপাদন করছেন, কিন্তু তারা কি এই তরমুজের প্রকৃত মূল্য পাচ্ছেন? আমরা এই চাষিদের সুখ দুঃখের গল্প, তাদের লাভ লস আরও বিস্তারিত জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আমরা চলে এসেছি আরও একটি তরমুজ খেতে। আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষকই কিন্তু কাজ করছেন খেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তরমুজ ক্ষেতটি কি আপনার? জি। কত একর জমি আপনার? এখানে 3 একর। এখানে 3 একরে কতগুলো চারা লাগিয়েছিলেন? 3 একরে 5000। 5000। ফলনটা কেমন পেয়েছেন? ফলন এবছর আবার দুর্যোগের কারণে ফলনটা তেমনটা ভালো হয়নি। তা আপনি অন্য বছর যেরকম পেয়ে থাকেন এবার তার চেয়ে কম পেয়েছেন? তার চাইতে 4 ভাগের 1 ভাগ। তো এই এবার আপনি এই যে তরমুজগুলোকে আপনি কিভাবে বিক্রি করেন? এখান থেকেই নাকি এখান বাজারে? থেকে বিক্রি করি, এখান থেকে বিক্রি করার পর ওই হামজায় নিয়ে যায়, ও পাশের বড় রাস্তা আছে, ওই রাস্তায় ট্রাকে নিয়ে। আচ্ছা, আমরা অন্য কৃষক ভাইদের কাছ থেকেও শুনেছি যে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তিনি আপনাদের মাঠে আসে, তা আপনি কি ওনাকে পেয়েছেন? জি জি, ওনারে পেয়েছি, উনিও মাঠে আসছে, কিন্তু ওই দুর্যোগটা উনি তো আর রক্ষা করতে পারেন। উনি ভালো পরামর্শ দিয়েছে যে আপনার পানি নিষ্কাশনের জন্য আপনি পানিটা সরা নিচে মেশিন দিয়ে এসেছেন, এটা ভালো। বারবার উনি আসছে, ওনার ভালো ফোনেও যোগাযোগ হয়, উনি এটাকে কাজটা করছেন। মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা আপনাদের এখানে আসার সময় ওনাকে আমাদের সাথে নিয়ে এসেছি, ওনার কাছ থেকেও শুনবো আপনাদের অবস্থা। ভাই, কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছে। এই যে এই চাষি ভাই সহ আরো অন্য চাষি ভাইদের কাছ থেকে আমরা শুনলাম যে প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে ওনারা সবাই এবার লসে আছে। তো কোন অবস্থায় বা কোন সময় ওনারা যদি তরমুজ চাষ করতেন ওনারা লাভবান হতে পারতেন বলে আপনি মনে করেন? আসলে যে সময়টা জমি ফাঁকা হওয়ার কথা ওই সময়টা ফাঁকা হয় না, কারণ স্বল্পমেয়াদী জাত এই এলাকায় খুব কম হচ্ছে। আর আমরা যে পরামর্শটা দিই সাধারণত যে আগাম তরমুজ পাওয়ার জন্য যে ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ এই সময় যদি জমিটা খালি হয় তাহলে আমাদের অঞ্চলে অনেকটাই ঝড়ঝাপটা থেকে রক্ষা পায়। এবং এই অঞ্চলে আরেকটা সমস্যা হয়েছে যে চাষের জন্য যে মেশিনটা দরকার এটা পর্যাপ্ত পরিমাণ নেই। অনেক সময় দেখা গেছে মেশিনের স্বল্পতার জন্য একটা জমি 1 থেকে 2 সপ্তাহ লেট হয়ে যায়। আর যদি এই মেশিনটা অ্যাভেলেবেল থাকতো তাহলে এই এলাকায় এই জমিটা এই সময়টা সামনে আগেই যেত। আর আরেকটা ব্যবহার হয়েছে এই অঞ্চলে ব্যাপক জমি, যেমন এই এলাকায় আমার এই ব্লকটায় প্রায় 2900 হেক্টর জমি, যেখানে এত পরিমাণ জমি এই মেশিনের স্বল্পতা, চাষের জন্য যে পরিমাণ মেশিন দরকার সেই পরিমাণ মেশিন নেই। আমরা যদি এখানে হামজা বা ট্রাক্টর মেশিন অ্যাভেলেবেল হয় তাহলে আমরা সময়টা আগাই নিতে পারি। আর একটা ব্যাপার আছে, এই অঞ্চলের মানুষ সবেমাত্র শিখতেছে পলিথিনের চারা করে, যে পলিথিনে যদি আমরা চারা করি তাহলে আমরা 1 মাস সময় আগাই যাই। তার কারণ পলিথিনে চারা করার মানে হচ্ছে যে সময়টা আমরা উপযুক্ত সময় হয় তখন জমিটা খালি হয় না। এই জন্য আমরা কৃষকের পরামর্শ দিয়ে থাকি যদি পলিথিনে চারা করে, চারা করার পরে 1 মাসের চারার বয়স হলে আমরা চারাটা লাগাইতে পারি, তাহলে কৃষক 1 মাস আগাই যেতে পারে। এবার তো আমরা এই যে কৃষকদের কাছ থেকে তরমুজের দাম নিয়ে খুব হতাশার কথা শুনলাম। তো বাজারে তরমুজের দামটা কেমন রয়েছে, আসলে এই চিত্রটাই বা কেন? বাস্তবে এখানে একটা তরমুজ দেখাই, এই তরমুজটা ওজন প্রায় 7 থেকে 8 কেজি হবে। এখন কথা হলো যে এই তরমুজটা যে কৃষক পর্যায়ে যে মাঠে ব্যাপক তরমুজ, এই তরমুজটার দাম আছে 30 থেকে 40 টাকা। তার কারণ হয়েছে এখানে এক ধরনের সিন্ডিকেট আছে। মাঠ পর্যায়ে যখন তরমুজ চাষিরা বিক্রি করতে যায় তখন বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তরমুজটার দাম কমানো হয়। বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণেই আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বাজার মনিটরিং ব্যবস্থাকে জোরদার করে এই সিন্ডিকেট বন্ধ করে আমাদের কৃষককে, কৃষিকে তথাপি আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসতে হবে সকলকেই। আমরা আপনার কাছ থেকে শুনলাম এবং আরও কয়েকজন কৃষক ভাইয়ের সাথেও আমরা কথা বলে দেখলাম। সবার মুখে কিন্তু এই তরমুজ চাষ নিয়ে এক ধরনের হতাশা আমরা দেখতে পাচ্ছি। এই হতাশাকে অতিক্রম করার জন্য আপনার ভবিষ্যৎ কি চিন্তা রয়েছে তরমুজ চাষটা নিয়ে? তরমুজ চাষ আসলে পিছনে 10 বছর আগে আমাদের এলাকায় যে তরমুজ চাষ হতো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমরা তরমুজ চাষটা ভালোভাবে যদি আমরা করতে পারি এবং বিভিন্ন সমস্যা আছে আমাদের, বৈজ্ঞানিক আধুনিক যে ছোঁয়াটা আমাদের এলাকায় লাগেনি, যদি আধুনিক ছোঁয়াটা লাগে আমাদের তরমুজ চাষ আরও বেগবান হবে এবং ভালো আমরা লাভবান হতে পারবো। এবং আমরাও চাই প্রযুক্তির ছোঁয়া কাজে লাগিয়ে আপনারা লাভবান হন এবং তরমুজ চাষটা যুগের পর যুগ এখানেই বিদ্যমান থাকুক। আপনাকে অনুপ্রাণিত করতে এবং যারা তরমুজ চাষি রয়েছেন আপনাদের এলাকায় সবাইকে উৎসাহিত করতে আরটিভি এবং প্রবিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ প্রবিটা ফিডকে আজকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদেরকে কৃষকদের মাঝে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের কৃষি ও কৃষ্টি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আপনাকে প্রশান্তি দিতে পারে এক টুকরো তরমুজ। প্রতিটি মানুষের, ছোট বড় সকলের প্রতিটি মৌসুমেই মৌসুমি ফলগুলো খাওয়া উচিত। এতে একদিকে যেমন আমাদের দেহের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে আমাদের কৃষকরা লাভবান হবেন। আপনারা যারা সফল কৃষক ও খামারি রয়েছেন আপনাদের সফলতার গল্প আরটিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো সফল কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন ফরিদপুর মুসলিম মিশনের ডেইরি খামারে গাভী পালন ও দুধ উৎপাদন।